বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পূর্ণেন্দু পত্রীর বেহুলা লক্ষিন্দর গল্পটি। তোমরা আছো আমার সঙ্গে কণ্ঠে সুদীপ, একের মধ্যে অনেক। যারা আমার চ্যানেল নতুন শুনছো তাদের কাছে অনুরোধ, শোনার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটাও করো আর অন্যকে শেয়ার করে শোনার সুযোগ করে দিও। গল্প বেহুলা লক্ষিন্দর। পৃথিবীর যেদিকটা দক্ষিণ সেই দিকে মদনের মুখ। ও পদ্মপিসি, পদ্মপিসি গো, ও শ্বেত জ্যাঠা, শ্বেত জ্যাঠা, ও শৈল দিদি, ওরে ও বুনো, পারুলি রে, আরে ও পারুলি। মদনের যখন দক্ষিণ দিকে মুখ, পৃথিবীর উত্তর দক্ষিণ পূব পশ্চিম এমনকি ঊর্ধ্ব অধ জুড়ে প্রকৃতি তখন মেতে উঠেছে এক সর্বনাশা খেলায়। প্রতিযোগিতার খেলা, কে আগে পৃথিবীর কতটা গ্রাস করতে পারে। মদনের আকণ্ঠ চিৎকার তাই যথাস্থানে পৌঁছায় না, বাতাসের তোরে ভেসে যায় অন্যদিকে, বৃষ্টির ছাটে মিইয়ে যায়, চাপা পড়ে যায় বজ্রের কড়কড়ে ডাকে। মদন ঝড় বৃষ্টি বজ্রের সঙ্গে প্রতিযোগিতায় পারে না। খোঁচা খোঁচা গোঁপ দাড়ি আর ভিজে মাথায় ল্যাপটানো চুলে মদনের জংলা হয়ে ওঠা মুখে তার হেরে যাওয়ার ছবিটা কর্কশ হয়ে ফুটে ওঠে। দৃশ্যটা দেখে প্রচণ্ড আলোর করতালি দিয়ে বিদ্যুৎ নেচে বেড়ায় আকাশের 10 দিকে। আজীবনের একরোখা মদন, শুয়োরের মতো গোয়ার মদন, সমগ্র আকাশ পৃথিবীর উদ্দেশ্যে এইবার মুখ খিস্তি করে ধনুকের মতো বেঁকে। বাপের পিণ্ডিকা শালারা, এইটুকুই সে চেঁচিয়ে বলে। দম নেয়, সামলে নেয় শ্বাসকষ্ট। তারপর কিছুটা আকাশ পৃথিবী, কিছুটা নিজেকে শুনিয়ে মনস্তাপের ভঙ্গিতে বলে, এই শালাদের জন্যে মানুষ মানুষের সঙ্গে কথা পর্যন্ত কইতে পারবে নি দেখতেছি। তবে তোরাই থাক, মোরা মরি। মানুষ কি ভগবানের চক্ষুষুর হলো নাকি আজ? মানুষ যদি না বাঁচে, ভগবানকে ভগবান বলে ডাকবে কি ভাগাড়ের শিয়াল কুকুর? মদনের কথা শেষ হবার আগেই আচমকা একটা দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ে তার উপর। একই সঙ্গে গালে চর, পিঠে ঘুষি, পেটে লাথি খেয়ে মদন পড়ে যায় হাঁটু জলে। সকাল থেকে ভিজে ভিজে 27 বছরের শক্ত সমর্থ মদন যেন ছোটোখাটো এবং ছন্নছাড়া হয়ে গেছে। তেলে ভাজা মাছের মতো, ঝড়ে জলে দিশে হারানো কাক শালিকের মতো সিঁটিয়ে গুটিয়ে গেছে সে। তার হাতের আঙুলে পায়ের আঙুলে হাজা, পচা ঘায়ের মতো, সাদা সাদা, চাকা চাকা, ফোলা ফোলা, কাঁটায় এবং ভাঙা শামুকে তার পা দুটো ক্ষতবিক্ষত। উদ্ধারহীন বিপন্নতার বোধ তার মুখটাকে লম্বা করে দিয়েছে 1.5 ইঞ্চি। তবে যে চোখে সকালেও আগুন ছিল, এখন সেটা নিভে গিয়ে এবং ময়লা পৃথিবীর প্রতিবিম্ব মেখে ধূসর ছাই। তার সারা গায়ে আষ্টে গন্ধ। ও পদ্মপিসি, পদ্মপিসি গো, ও নগেন কাকা, খুব বিপদে পড়ে তোমাদের ডাকতেছি গো, সর্বনাশে পড়েছি আমি। ও শ্বেত জ্যাঠা, বুনো রে, ও বুনো, ও রাখাল। কাঠের গলা হলে চিড়ে যেত, পাথরের গলা হলে ফেটে যেত। এমনই জোরে প্রায় 8 ঘন্টা চিল্লিয়ে চলেছে মদন। এর মধ্যে বিদ্যুৎ ঝলসেছে 40 বাজ পড়েছে 40। মেঘের ঘরঘরানি সারাক্ষণ, গরম তেলে ফোড়ন ছাড়ার মতো চড়বড় চড়বড় বৃষ্টির শব্দ সারাক্ষণ। এরই সঙ্গে মিশে রয়েছে বাতাসের নানান রকম শব্দ। কখনো জ্বরের বেহুশ রুগীর মতো ছাড়া ছাড়া গোঙানি, কখনো মাতালের প্রলাপের মতো উল্টোপাল্টা সাঁইসাই, কখনো পাগলের মতো হা হা হো হো হাসি। বাতাসকে কখনো চোখে দেখা যায় না, কিন্তু আজ যেন দেখা যাচ্ছে। মদন দেখতে পাচ্ছে। খেপাসারের মতো, দৈত্য দানবের মতো, নাকি একপাল উন্মত্ত ঘোড়া স্বাধীনতা পেয়ে গেছে তাদের খুঁড়ে খুঁড়ে পৃথিবীর হাড় পাঁজরকে গুঁড়িয়ে দেওয়ার। কখনো কখনো মনে হয় যেন কোনো বিশালকায় অপদেবতা মহাপ্রলয়কে পথ দেখিয়ে নিয়ে চলেছে। এখানটা ডোবাও, ওখানটা ভাসাও, মুছে দাও ওই গ্রামটাকে, মাথা মুড়িয়ে ন্যাড়া করে দাও ওর ঘরদোর। আর ওই ছোকরা মদন দলুই, ভারী অহংকারী ছেলে, কারুর বাঁয়ে ফেরে না, পাড়ার ছেলে ছোকরাদের মাতব্বর,
পাড়ার মানুষকে রাজনীতি বোঝায়, কখনো কখনো দেয়ালে পোস্টার সাঁটে। এই তো কদিন আগে ক্ষেত মজুরদের রোজ বাড়াবার জন্যে ৬৬ জনের মিছিল নিয়ে হেঁটে গিয়েছিল শশাঙ্ক হাজরার বাড়িতে। ঘেরাও করে ফেলেছিল অমন দাপদাপটের তেজি মানুষটাকে। এর বাড়ি বাগানটাকে, ডোবাটাকে, গোয়ালটাকে একবার তলিয়ে দাও তো জলের তলায়। ছোকরাটার অহংকারের আরও একটা বড় কারণ, বউটা সুন্দরী, অনেকটা মা দুর্গার মতো মুখ, ভারী সুন্দর টানা টানা চোখ, মুখের হাসিটি যেন ফোটা শালুক। ও বেটার যা কিছু অহংকার গুড়িয়ে মুড়িয়ে থ্যাতা ছেঁচা ব্যাঙের মতো চিৎপাত করে দাও তো। আর ওই বউটাকে, মদন নিজের মনে শিউরে ওঠে। সত্যি যদি অপদেবতার হাওয়া লাগে সুভদ্রার গায়ে, সুভদ্রা যদি বিয়োতে না পারে, বিয়োনোর পর যদি ছেলেটা মরে যায়, যদি মরা ছেলে বিয়ে এসে, ও শৈল দিদি, ও পদ্মপিসি, শ্বেত জ্যাঠা গো, আগো খুড়িমা, আরে ও বুনো, বুনো রে, তোর মাকে একবার ডেকে দে না রে, আমি তোর মদনা কাকা ডাকতেছি, খুব বিপদে পড়ে ডাকতেছি রে, তোর খুড়িমার ব্যথা উঠেছে, ছেলে হবার ব্যথা, কাটা পাঁঠার মতো ছটকচ্ছে রে, প্রথম বিয়নি বউ, সেও কিছু জানেনি, আমিও কিছু জানিনি, ও পদ্মপিসি। মদন বুঝতে পারে তার ডাক কোথাও গিয়ে পৌঁছচ্ছে না। রাগে দুঃখে বুকের ভিতরের আগুলি বিগুলি আক্রোশে তার ইচ্ছে করে আরও 10 হাত লম্বা হয়ে উঠতে। দ্রুত চলা হাঁটা দৌড়ানোর জন্য পাখির মতো দুটো ডানা, নৌকোর মতো ভাসবার ক্ষমতা পেতে ইচ্ছে করে। দুটো চাষারে হাতের সমস্ত শক্তি নিয়ে টুটি টিপে ধরতে ইচ্ছে করে বজ্র বিদ্যুতের। কোটি কোটি ফনা উঁচানো বিষধর সাপের মতো জলরাশিকে লাথি মেরে সায়স্তা করতে ইচ্ছে করে। লাঠি পেটা করে ঝোড়ো হাওয়াকে পাকুড়দা গ্রামের ত্রিসীমানার বাইরে 8 বেল্লের মাঠ পর্যন্ত খেদিয়ে নিয়ে যেতে ইচ্ছে করে। কিন্তু বিকেলের পর থেকে মদন বুঝতে পেরে গেছে সে খুব ছোট, সে ক্ষমতাহীন। সেই দুপুর থেকে লড়াইয়ে নেমেছে মদন, একাই যেন 10টা সৈনিক, 10 দুগুণে 20টা হাত যেন তার। বৃষ্টি নেমেছিল সকাল থেকেই, গুঁড়ি গুঁড়ি। আকাশটা রাখালের বাবা গোপাল সাঁতের ছানি পড়া চোখের মতো ঘোলাটে হয়ে গিয়েছিল সকাল থেকেই। দমকা হওয়ায় গাছপালা থরথরিয়ে বেঁকে যাচ্ছিল সকাল থেকে। কিন্তু তখনও না মদনের না অন্য কারো মহাপ্রলয়ের কথা মনে হয়নি। এখন যেমন চেঁচাচ্ছে এমনি করে, কিংবা এখনকার চেয়ে অনেকটা কম জোরে চেঁচিয়ে কথা বলেছিল সে অন্যদের সঙ্গে। হ্যাঁ গো শেষ জ্যাঠা, মেঘের গতিক তো খুব খারাপ মনে হয় গো, মদের এদিকেও কি বানটান হবে নাকি গো? হ্যাঁ, বানের কথাটা ঠাট্টা করে বলেছিল মদন, মনে মনে বিশ্বাস করে বলেনি। হাওয়ার গায়ে হাতির জোর এলো দুপুর থেকে। বৃষ্টির ফোঁটা মোটা, বর্ষার ফলার মতো ধারালো এবং বেগবান হলো দুপুর থেকে। জলঝড়ের গোঁত্তা খেয়ে চোখের সামনে প্রথমে আছড়ে পড়ল গোয়াল ঘরের দেওয়াল। উল্টে পড়ে গেল ডোবার ধারের কলাবন। আম জাম তেঁতুলের পলকা ডালপালা আছড়ে পড়ল উঠোনে। তারপর ডোবার জল মিশে গেল মাঠঘাটের জলের সঙ্গে। ভেসে গেল ঘাটের খেজুর গুঁড়ির সিঁড়ি। জল ছুটে এলো উঠোনে। ছড়াৎ ছড়াৎ ছবল মারল তুলসী মঞ্চের পায়ে। বাড়তে বাড়তে সেই জল বিকেলের মধ্যেই উঠোন ডুবিয়ে দাওয়া ডোয়ালো। দাওয়া ডুবিয়ে ঢুকে পড়ল রান্নাঘরে ঢেঁকশালে। বিকেলের দিকেই উড়ে গেল রান্নাঘরের চাল। খড় ছিল সামান্য, তালপাতা ছিল বেশি। এক একটা জলে ভেজা ভারী তালপাতা যেন ঝড়ের মুখে ছেঁড়া ডানা ফড়িংয়ের। তারপরে উপড়ে ফেলল শোবার ঘরের অনেকখানি ছাউনি। চোখের সামনে একটু একটু করে ঘরবাড়ির চেহারাটা হয়ে উঠল জলে ভাসা কঙ্কাল, অল্প স্বল্প মাংস জড়ানো। মদন তখনও ছিল আঁটোসাঁটো। তখন বিশ্বাস ছিল মহাপ্রলয় হবে না, একটু পরেই সব থেমে যাবে। থেমে যাবে কেননা সুভদ্রার প্রসব ব্যথা উঠেছে, তাদের সন্তান জন্মাবে। প্রথম দিকে বোকার মতো, কৃপণের মতো সে সব কিছুকেই বাঁচাতে চেয়েছিল, খুঁটিনাটি সব কিছু, ঝাঁটা থেকে গুড়ের কলসি, শিকে ঝোলানো তেঁতুল, কুমড়ো, মাদুর, চাটাই, কাঁথা, কানি সব কিছু। একরূপতি একটা মানুষের এমন মরণপণ উদ্যম, হাড় মাসের এমন বেপরোয়া তেজ দম্ভ দেখে উঠোনের জল হেসে উঠেছিল খড়াত ছলছল, খড়াত ছলছল।
মদনের এই রগড়ের কাণ্ডকারখানা দেখবার জন্যে সাদা আগুন জ্বালিয়ে বিদ্যুৎ ছুটে এসেছিল তার ঢেঁকশালের রান্নাঘরের কাজ বরাবর। রাগে দাঁত কড়কড় করে বজ্র হুমকি দিয়ে উঠেছিল আকাশে। কি বাঁচাবি তুই, কি বাঁচাবি রে ছোড়া? করাত কর্কর গুমগুম, করাত কর্কর গুমগুম। মদন তৎক্ষণাৎ বুঝে নিয়েছিল সব বাঁচানো যাবে না। গৈলের আঁটি বাঁধা খড় বাঁচাতে গিয়ে কুঁচনো খড় ভেসে গেল, খোলের বস্তা বাঁচাতে গিয়ে চিটেগুড়ের টিন ভেসে গেল, ঢেঁকশালের ধান চাল বাঁচাতে গিয়ে খুদকুড়ো শুকনো কাঠকাটরা সারা জ্বলুনি ভেসে গেল, রান্নাঘরের হাঁড়ি কুড়ি হাতা খুন্তি বাসন কোষণ বাঁচাতে গিয়ে ঘটি বাটি তৈজসপত্রের কৌটো বাউটা মালসা কামলা ভেসে গেল। ও শ্বেত জ্যাঠা, শ্বেত জ্যাঠা গো, ও কার্তিকের বউ, কার্তিক রে, ও পদ্মপিসি, পদ্মপিসি গো, ও নগেন কাকা, নগেন কাকা গো, খুব বিপদে পড়েছি গো আমি, বউটার ব্যথা উঠেছে, ছেলে বিয়েবার ব্যথা, কি করতে হয় কিছুই জানিনি যে আমি, সাপে কামড়ানোর মতো হালি হয়ে গেছে গো বউটা, আর ব্যথা দিতে পারতেছে নি, কাঁদতেছে, ছটকাচ্ছে, আমি পাগল হয়ে যাব গো। আগো কেউ তোমরা আসবে নি একবার এই সময়? ও পদ্মপিসি, ও শীতলা দিদি, বুনো রে। মদন ডাক পেড়ে চলেছিল গোয়াল ঘরের সামনে ডাই করা ছাই গাদার উপর দাঁড়িয়ে। ছাই গাদাটা ক্রমশ পায়ের তলা থেকে নেমে যাচ্ছে, জল ছোবলাচ্ছে। মদন জানে একটু পরে উঠোনের তুলসী মঞ্চটার মতো এটাও গলে যাবে জলে, গলে মিশে যাবে জলের 10 রকম আবর্জনার সঙ্গে। এখন সন্ধে, এর আগেও অনেক সন্ধে এসেছে পৃথিবীতে, অন্ধকার সন্ধে, রাক্ষস কক্ষসের মুখোশ পড়া বড় জলের সন্ধে, কিন্তু আজকের সন্ধেটা অন্যরকম। জলের গন্ধ, বাতাসের গন্ধ সুখে মদন বুঝে নিয়েছে। মদনের বাবা একবার গল্প করেছিল এক মহাপ্রলয়ের, ভয়াবহ দুঃখের গল্প। মানুষ কিভাবে সর্বশান্ত হয়েছিল, না খেয়ে না আশ্রয় পেয়ে, কুকুর বেড়াল গরু বাছুর উপড়নো গাছপালার সঙ্গে ভেসে গিয়েছিল কিভাবে, কিভাবে আকাশ ভরে গিয়েছিল শকুনের কালো ডানার কর্কশ উল্লাসে। সে কথা মদনের এখনও মনে আছে। কিন্তু মদনের কাছে সেসব পুরাণের কাহিনী, সীতার পাতাল প্রবেশ অথবা নলদমন্তীর কিংবা হরিশ্চন্দ্রের দুঃখে মানুষ দুঃখ পায় ঠিকই, কিন্তু সে দুঃখটা বিছে কামড়ানোর মতো কটকটে দগদগে নয়। একরকম ভালো লাগাও মিশে থাকে তার ভিতরে। চোখের সামনে ঘটা দুঃখ কষ্টের বাস্তবতার যন্ত্রণা মানুষের কাছে শোনা কাহিনীর জ্বালা যন্ত্রণার চেয়ে অনেক বেশি রূঢ়। ধীরে ধীরে বৃষ্টির জল যত বেড়েছে ততই কমে এসেছে মদনের সহ্যের ক্ষমতা। ধ্বংস অথবা সর্বনাশের মুখোমুখি দাঁড়িয়ে সে আর দুপুর কিংবা বিকেলবেলার মতো জোয়ান মদ্য নয়। এখন এই বিশ্বব্যাপী দক্ষযজ্ঞের মাঝখানে তার ধুকধুকে বুকের মধ্যে শুধু একটাই প্রার্থনা, সুভদ্রা এবং সুভদ্রার পেটের ভিতরকার শিশু সন্তানের মঙ্গল। ও শ্বেত জ্যাঠা, শ্বেত জ্যাঠা গো, আগো ও পদ্মপিসি, ও নলি দিদি, ও বুনো, বুনো রে, খুব বিপদে পড়ে ডাকতেছি গো, ছেলে আবার ব্যথা উঠেছে গো সুভদ্রার, একবার এসবই নি কেউ, কি কাতরাচ্ছে, কাঁদতেছে দেখে যাও না গো একবার, আগো তোমরা কি কেউ বাড়িতে নেই? তাহলে শুনতে পাচ্ছ নি কেন? আরে শালার রাবণের পেচ্ছাপ ঝরছে তো ঝরছেই, ঝরার আর শেষ নেই, ভগবানের চোখেও ছানি পড়েছে বোধ হয়, দেখতে পাচ্ছেনি ধরাতলের অবস্থাটা। এই সময় মদনের মনে হলো কে যেন তাকে ডাকছে, সুভদ্রার মতোই খিনখিনে গলার চেরা ডাক। কি হলো, আমার সাপ উঠলো নাকি বিছানায়? বিকেলবেলা একটা উঠেছিল, তবে জাত সাপ নয়, তাছাড়া দুর্যোগের সাপ কামড়ায় না। তবু দরজার খিল দিয়ে পিটিয়ে থেতড়ে মেরেছিল সে। একটু বাদে একটা ছেলে হবে, আশপাশে সাপ থাকাটা ভালো হয় এই বোঝে।
সুভদ্রার পেট থেকে ভূমিষ্ঠ হলো নাকি তাদের প্রথম সন্তান? তাহলে কান্না কই? নাকি কাঁদতে ভুলে গেছে প্রকৃতির রকম সকম দেখে? লম্বা পা দুটোকে বকের ঠ্যাঙের মতো বারবার উঁচু করে ছবাক ছবাক শব্দে জল ঢেলে মদন গোয়ালের দিক থেকে ঘরে আসছিল। উঠোনের মাঝখানে এসে মদন বুঝতে পারে জল আরও বেড়েছে, হাঁটু ছাপিয়ে গেছে। মদন তার কোমরে গোটানো কাপড়টাকে আরও গুটিয়ে নেয় এবং অল্প একটু এগোতেই ধাক্কা খায় একটা শক্ত কাঠের সঙ্গে। হঠাৎ করে লাগে ডান পায়ের হাড়ে, যন্ত্রণায় কাতরে ওঠে সে। এই সময় চোখ ঝলসানো আলো এসে দেখতে পায় ধাক্কা লাগায় জিনিসটা কি? ঢেঁকি। ঢেঁকশাল থেকে ভেসে এসেছে ঢেঁকিটা। ভাগিস ধান চালের বস্তাগুলো সরিয়ে নিয়েছিল বিকেল বিকেল। তখনই ঢেঁকিটাকে জল থেকে তোলার দরকার ছিল, কিন্তু মদন তুলল না। সুভদ্রা কোকাচ্ছে না, আর কোনো শব্দ আসছে না তার ঘর থেকে। তাহলে নিশ্চয়ই ছেলে বিয়েছে। ছেলে বিয়ে অজ্ঞান হয়ে গেল নাকি? একটা লাল রক্তমাখা সদ্যজাত শিশুকে দেখার আগ্রহ ঢেঁকির পাড়ের মতো ওঠানামা করছিল তার বুক। ব্যাঙের মতো কয়েকটা লম্বা লাফ দিয়ে সে শোবার ঘরের জলরাশি ভিতরে এসে দাঁড়ায়। বউ! শোবার ঘরের তক্তাপোষ এবং তক্তাপোষের উপরের সুভদ্রার দিকে তাকিয়ে নিমেষে চুপসে যায় তার আগ্রহ উদ্দীপনা। ডাকতেছিলি বউ? সুভদ্রা একটা অদ্ভুত ভঙ্গিতে তক্তাপোষের ওপরে বসে, বসা এবং শোয়া দুই বলা যায় তাকে। মাথাটা চৌকিতে ঠেকানো, হাত দুটো ঠাকুর থানে হত্যে দেওয়ার ভঙ্গিতে ছড়ানো, মুঠো পাকানো হাত, হাঁটু দুটো মোড়া, পাছাটা উঁচু, হাড়ির মতন নিচে ঝুলে আছে তলপেট, ঝুলে আছে দুধে ভরা ফোলা বেগুনের মতো দুটো স্তন। যৎসামান্য আলোয় সুভদ্রার উপুর হওয়া চেহারাটা যেন কোনো আদিম জন্তুর নাড়িভুড়ির মতো দলা পাকানো, যেন আদ উলঙ্গ। বস্ত্র সম্বন্ধে কোনো সচেতন বোধ নেই তার। এখন আর আগের মতো জোরালো কাতরানি নেই, কিন্তু চাপা কোকানি আছে। চৌকিতে শুধু সুভদ্রা নেই, ওদের অর্ধেকটা সংসার উঠে এসেছে চৌকিতে। ভাতের হাঁড়ি থেকে ধান চালের বস্তা, কাপড় চোপড়ের পুঁটুলি, পাঁটলা, বাসনকোসন সব। সংসারময় জলরাশির ভিতরে এই তক্তাপুষ্টকি যার নিরাপদ দ্বীপ। ডাকতেছিল বউ? সুভদ্রা সাড়া দেয় না, শুধু তাকায়। সুভদ্রা এখন যেন আঁশ ছাড়ানো মাছ। তার ফ্যাকাশে পাশুটে মুখে চোখ দুটোই শুধু লাল, কেঁদে কেঁদে। অন্ধকারে তেলহীন হ্যারিকেনের মরা আলোয় সুভদ্রাকে মনে হচ্ছে যেন ঠ্যাং উঁচু করা প্রকাণ্ড একটা মাকড়সার মতো। মদনের ভয় করে, কিংবা মদনকে ভয় পাইয়ে দেয় সুভদ্রার বিকট জান্তব চেহারাটা। তবু গলায় যথার্থ স্বামীর মতো স্নেহ ভালোবাসা ফুটিয়ে কথা বলে সে। মোর মনে হলো তুই ডাকতেছু, তাই ছুটে এনু। এখনো তাহলে হলো নি? কি হবে বউ? হ্যাঁ, ওদিকে তো ডেকে ডেকে ফেনা উঠে এলো মুখে, কারু সারা বেরুনি। মোর ডাক কেউ শুনতে পাচ্ছে নি, সবাই চলে গেল ঘর বাড়ি ছেড়ে। কিছু তো হদিশ পাচ্ছে নি, সব যেন কেমন হয়ে আসতেছে। বড় ভয় করতেছে বউ, তাড়াতাড়ি বেথা দে। বেথা উঠলে ভয় পেয়ে হজম করে ফেলিস নি যেন, ছেলেটা হয়ে যাক। বড় কষ্ট পাচ্ছ বউ, তোরও বড়ত মন্দ, মোড়ো পোড়া কপাল, নইলে এমন দুর্যোগের দিনে ব্যথা ওঠে। এই সময় বাজ পড়ে, সারাদিনের হাজারটা বাজের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর বাজ, যেন ফাটিয়ে চৌচির করে দেবে পৃথিবীটাকে। বিদ্যুতের ঝলসানিও তেমনি, যেন আকাশ থেকে পাতাল পর্যন্ত একটা শান দেওয়া আলোর কাতান। বজ্র যা ভাঙবে সেটাকে কুচি কুচি করবে কেটে। আলোর ঝাঁঝে তার চোখের সামনে থেকে সুভদ্রার শরীরটা মুছে গেল ম্যাজিকের মতো, এক পলকের জন্যে। সুভদ্রার বদলে সুভদ্রার একটা সাদা ধপধপে আদল। ভয় পেয়ে সুভদ্রা কেঁদে উঠল ডাক ছেড়ে। আমি আর বাঁচবনি গো, গো, আমাকে বাঁচাও গো। কি হয়েছে বউ? পেটের মধ্যে ছেলেটা চটকাচ্ছে, ভয় পেয়েছে গো। আমি আর ছেলে বিয়েতে পারবি তুই গো, গো। অত ভেঙে পড়িস না বউ, সব ঠিক হয়ে যাবে। ভগবানকে ডাক, মাকালীকে ডাক, যত জোরে পার ব্যথা দে বউ। মদনের এই সময় একটা বিড়ি খেতে ইচ্ছে করে। একটা বিড়ি খেলে শরীরটা একটু তাপ পাবে, গায়ের শীত কমবে। কিন্তু সে মনে করতে পারে না দেশলাই আর বিড়ি কোথায় রেখেছে। সন্ধ্যের সময় হ্যারিকেন জ্বালিয়েছিল সে। অনেক কষ্টে হ্যারিকেনটা জ্বালিয়ে জানলায় ভিজে তাল পাতার আড়াল দিয়ে রেখেছিল। কেরোসিন ছিল না বেশি, জ্বলতে জ্বলতে সেটা এখন নিভে আসার মুখে।
তারপরই দেশলাইকে বাঁচানোর কথা মনে পড়েছিল তার। খুব সাবধানে কোথাও লুকিয়েছিল, কিন্তু কোথায়? দেশলাইটা কোথাকে রাখনু বলতো লুকিয়ে? দেখেছো বউ? এই শেলা, ভয় কি লাগলো? সাপ! সাপ! আর্তনাদ করে উঠল সুভদ্রা। না, সাপ নয়, মাছ, বেশ বড় মাছ। নেজের ঝাপটা দিয়ে গেল পায়ে। বিড়িটা দিশলাইটা কোথাকে রাখনু বল দেখনি, হাওয়ায় উড়ে গেল নাকি? সুভদ্রা তাকিয়েছিল মদনের দিকে। হালকা আলোর বিদ্যুৎ চমকালো কয়েকবার। হাঁটু জলে দাঁড়িয়ে মদন কাপড়ের পুঁটুলিটা হাতড়াচ্ছিল ঘরের কোণে। সমস্ত জামা কাপড়কে মাদুরে চাটাই মুড়ে দড়ি বেঁধে এক জায়গায় রাখা হয়েছে। তার উপরে থলে চাপানো। অনেকগুলো থলে ছিল বলে অনেকটা সুরাহা হয়েছে তাদের। সুভদ্রার গায়ে জলের ছিটে লেগেছে, কিন্তু ভেজেনি। ভিজলেও শুধু তার ডান দিকটা। ওগো, অত রক্ত কেন? সুভদ্রার চিৎকারে মদন বেঁকে দাঁড়ায়। সে ভেবেছে সুভদ্রার কথা। কই, কোথা? তোমার কোমরে। কিসে কাটলে গো? রক্ত? মদন দুমড়ে মেকে নিজের কোমরের দিকে তাকায়। প্রথমটা হতচকিত হলেও পরে বুঝতে পারে জোঁক। কোমর থেকে প্রাণপণ টানে জোঁকটাকে ছাড়াতে হিমশিম খেয়ে যায় সে। নুন নেই, ঈশালাকে কী করে মারি বলতো? শেষ পর্যন্ত মাথায় বুদ্ধি এসে যায় তার। দু আঙুলের সাঁড়াশির মতো চেপে ধরা জোঁকটাকে ছেড়ে দেয় দেওয়ালে, তারপর কাটারি দিয়ে কুপোয়। রক্তের ফিনকি ছিটকে এসে লাগে মদনের মুখে। মুখের রক্ত, কোমরের রক্ত ধুয়ে নিতে মদনকে এক পাও হাঁটতে হয় না, একটু কুঁজে হতে হয় কেবল। হাঁটুর নিচেই পুকুর। এই সময় হঠাৎ মনে পড়ে যায় বিড়ির কথা। বিড়ি আর দেশলাই সে লুকিয়ে রেখেছে কুলুঙ্গিতে, লক্ষ্মী ঠাকুরের পিছনে। বিড়ি পেয়ে গিয়ে মদনের বেশ শান্তি ফিরে আসে। বিড়ির আগুনে হাড় মাসের শীত জুড়ে খানিকটা। সুভদ্রা একটানা কোঁত পেরে চলেছে। হঠাৎ সে ডুকরে ওঠে। ও কিসের শব্দ হচ্ছে গো? কই, ওই যে কেমন যেন শব্দ। গরুটা হামলাচ্ছে। না গো, সে শব্দ নয়, যে অন্যরকম শব্দ। দাঁড়া দেখি। বিড়িতে শেষ টান দিয়ে মদন উঠোনে নেমে আসে জল ভেদ করে। হ্যাঁ, শব্দ হচ্ছে, অন্যরকম শব্দ। শাঁখ বাজছে, একসঙ্গে 100 জোড়া শাঁখ বাজার মতো শব্দ। আর সেই সঙ্গে মানুষের কোলাহল। শিউলিপাড়ার খালের দিক থেকে আসছে যেন শব্দটা। বাঁধ ভাঙল নাকি? তাহলে তো ঘর বাড়ি সব ভেসে যাবে। খালের বাঁধ ভাঙলে নদী হয়ে যাবে চরাচর। মদনের শরীরে আবার শীত গেঁথে বসে। বুকের মধ্যে কাঁপুনি জাগে মেঘ ডাকার মতো গুড়গুড়িয়ে। কণ্ঠনালীর কাছে উঠে এসে দলা পাকায় একটা অসহায় বাধা, নিরুপায় ক্রোধ। মদনের মনে হয় আর সে হাঁটতে পারবে না জল ঠেলে। প্রথমত তার পায়ের গোছে গোছে যন্ত্রণা, দ্বিতীয়ত বিরাট একটা কচুরিপানার ঝাঁক জলের উপরে শক্ত দেয়াল খাড়া করে রেখেছে। এখন চোখে না দেখেও মদন বলে দিতে পারে এই কচুরিপানার তলায় যে জল, তার রং লাল। দামোদর ক্রুদ্ধ হয়েছেন। বানের জল ঢুকেছে তাদের গ্রামে। মদন বুঝতে পারে না কি করবে। সুভদ্রাকে অনেক কথাই জানায়নি সে, পাছে ভয় পেয়ে ছেলে বিয়ানোর ব্যথাটা সটকে যায় তার। কিন্তু আর কি দেরি করা উচিত? এরপর জল যদি বুক সমান হয়ে যায়, গোয়াল ঘরের দেয়ালের মতো ঘরবাড়ি যদি ভেঙে পড়ে, প্রাণে বাঁচতে হলে এখনই বেরিয়ে পড়তে হবে। মদন জল ঠেলে আগে চলে গেল গোয়াল ঘরের দিকে। তার একটাই গরু, বাছুর ছিল, মরে গেছে। সন্ধ্যে থেকে তারস্বরে হামলে চলেছে গরুটা। সেও বুঝে গেছে এতক্ষণে পৃথিবী জুড়ে একটা ষড়যন্ত্র চলেছে ধ্বংসের। মদন মংলার গলা থেকে দড়ির বাঁধনটা খুলে দেয়। গরুর কপালে হাত ছুঁয়ে প্রণামের মতো ভঙ্গি করে, তারপর বলে, যা, চলে যা মংলা, যেদিকে পারু চলে যা। এখানে থাকলে এখনই দেয়াল চাপা পড়ে মরবি। আর তোকে রাখতে পারলুম নি মা, রাগ করিস নি, যা চলে যা। মদনের গরু মদনের সব কথা শোনে, বোঝে। আজ বুঝল না। অন্ধকারে মদন বুঝতে পারল মংলার চোখে অভিমান, অশ্রু। মদনের বুকের কাছে মুখটা এনে কানের ঝাপটা দিয়ে মুখে গম্ভীর বেদনার্ত গলায় গাঁও গাঁও শব্দ করে সে যেন বলতে চাইল, আমি যাব না। মদন কপট রাগের ভঙ্গি করে, যাবিনি তো মরবি নাকি? দেখতে পাচ্ছুনি কি দশা হয়েছে 10 দিকের? মোদের সব ভেসে গেছে। যেটুকু এখনও জাগা সেও ডুবে যাবে। আমরাও চলে যাব মংলা। তোর মাকে বাঁচাতে হবে তো, তার ব্যথা উঠেছে, বুঝলি? আমরা তো চলে যাব এখনই। যা মংলা, সোনা মা আমার, যা।
হ্যাট হ্যাট, এই নর নর রে, হ্যাট হ্যাট। মংলাকে এক পাও নড়াতে পারে না মদন, তখন মারতে থাকে, গায়ের জোরে মোচড় দেয় লেজে। এবার তোকে লাঠি পেটা করে তাড়াবো তাহলে, ভালো কথা বলছি, কানে যাচ্ছে না যখন, না যাস তো মর এখানে, আমি চললু, অত সময় নেই আমার তোকে খোসামত করার, মরার স্বাদ জেগেছে মর, আমি চলি, মোদের তো বাঁচতে হবে। ঠিক তখনই অদ্ভুত এক ধরনের শব্দ কানে আসে মদনের, গমগমে শব্দ, বোমা পড়ার শব্দের মতো, পরপর অনেকগুলো। মদন ছিটকে বেরিয়ে আসে গোয়াল ঘরের বাইরে, মদনের পিছনে বেরিয়ে আসে মংলা। কিসের শব্দ হলো? হ্যাঁ, কাকে প্রশ্ন করলো মদন? আকাশ বাতাস, জল না বজ্র বিদ্যুৎকে? কেউ উত্তর দেবে না যেন মদন হাঁক পারে। শ্বেত জ্যাঠা, কি হলো গো? কিসের অমন শব্দ? কি ভাঙল? ও পদ্ম পিসি, শৈল দিদি, তোমরা বেঁচে আছো না মরে গেছো সব? আমরা এখনই বেরিয়ে পড়তেছি গো, বউটাকে নিয়ে কি করব বুঝতে পারতেছি নি, না বেরিয়ে পড়লে আর বাঁচবো নি কেউ, আগে তো প্রাণে বাঁচি। মদনের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মংলা আর্তনাদের মতো হাম্বা হাম্বা করে কয়েকবার ডেকে ওঠে, আর তারই সঙ্গে গর্জন করে ওঠে বজ্র। আকাশ যেন অদ্ভুত কোনো হাসির দৃশ্য দেখে ফেটে পড়তে চাইছে অট্টহাসিতে। 10 দিকে আকাশের 10টা দাঁতের মতো ঝলসে উঠল বিদ্যুৎ। জলের ভিতরেও যেন একটা হাসির শব্দ, বাতাসের ভিতরেও। মাথাটা গরম হয়ে যায় মদনের, তার দুর্বল ভিজে ভিজে শীত শীত শরীরের ভিতরে হাঁড়ির ফুটন্ত ভাতের মতো টকবক করে ওঠে একটা তিতিবিরক্ত মনোভাব। তার ভিতরেও যেন গর্জন করে ওঠার জন্য তৈরি হতে থাকে এক ধরনের বজ্র। ক্যালেন্ডারে বিশ্বামিত্রের মতো সে হঠাৎ আকাশের দিকে তুলে ধরে তার তর্জনী। তোর ইয়ে করি সবার বৃষ্টি, দয়া মায়া সব ভেসে গেছে বুঝি মন থিকেন, তাই গরিবদের ঘর বসাতে এসেছু। ঘর বসিয়ে কী পাবি? খাইতো খুঁত কুড়ো, পেটে যদি পৌতি মেয়েদের মতো নোলা সাগরে ওঠে তো জানা হাজরাদের বাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, ফ্রিজ আছে, গুদাম ঘর আছে, ধানের গোলা আছে, সব পাবি সেখানে, জানা সেখানে যা। সে বিস্তীর্ণ জলরাশির দিকে নামায় তার তর্জনী। খুব লম্পচম্প দেখানো হচ্ছে, জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যখন জল জল করে চেঁচিয়েছিল তখন মদের ডাক কানে যায়নি, এখন বেরিয়ে এসেছো সব গিলতে, মাঠের ধান গিলে খেয়েছো তো, ক্ষেত খামার পেটে পুরো এখন গ্রামের ঘর বাড়ি গাছপালা গরু বস্তু সব খাও, মনের সুখে খাও, খেয়ে তাদের ওলা ওঠা হোক, কলেরা হোক, জিভ পচে যাক, কুষ্ঠ পড়ুক সারা গায়ে। সে আবার তর্জনী তোলে আকাশের দিকে, কিছু বলতে গিয়ে থমকে যায়। নিজের ভাষায় আর্তনাদ এবং কান্নাকাটি করতে করতে মংলা চলে যাচ্ছে দূরে। মদনেরও আর্তনাদ এবং কাঁদতে ইচ্ছে করে। জল বড় নরম, পায়ের তলার জলটা শক্ত পাথর হলে সে মাথা কুটত। মদন এই মুহূর্তে মাথা কোটার বদলে শরীরে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, আকাশের বজ্র বিদ্যুতের দিকে মুখ করে চিৎকার করে ওঠে। খচ্চরে আদি হলো এই দুটো হারামজাদা। আকাশে বসে খুব লম্বা কি মেরে হাসি ঠাট্টা হচ্ছে, সবাইকে খেপিয়ে দেওয়া হচ্ছে ধরাতলকে রসাতলে পাঠাতে। পৃথিবীর রসাতলে গেলে তোদের বুঝি খুব আনন্দ? মুখে মুতো দিয়ে অমন আনন্দের হাঁকতেও ঘেন্না করে তাদের মুখে। হাগা এবং মোতা দুটোই পেয়েছিল দুপুর থেকে, সময় ফুরসত পায়নি মদন। পেটটা টাটিয়েছিল এতক্ষণ, নিজের হাগা মোতার চেয়ে সংসারটাকে, সুভদ্রাকে বাঁচানোর ব্যথাটাকে অনেক বড় মনে করেছিল বলেই ভুলে থাকতে পেরেছিল তলপেটের টনটনানি। দুপুর আর বিকেলের মাঝখানে ঝড়ে যখন শোবার ঘরের চালটা ওলটপালট হয়ে গেল, তখন সুভদ্রার কাছেও ছেলে হওয়ার ব্যথার চেয়ে সংসারটাকে বাঁচানোর ব্যথা বড় হয়ে উঠেছিল। হাউমাউ করে কেঁদে উঠেছিল সে। কি সম্মানাস হলো গো, সবার করে জল ঢুকতেছে সে, তুমি একা সব সামলাতে পারবে নি, আমি যাই। মদন বজ্রের মতো দাবড়ানি দিয়েছিল সুভদ্রাকে। কি এমন লাখাপতি সংসার যে একা সামলাতে পারবে নি শুনি? তুই যেখানে আসু সেখানে চুপ করে বসে থাক, ব্যথা দিয়ে যা, জোরে জোরে ব্যথা দিয়ে যা, এখনো দিনমান আছে, ছেলেটা হয়ে যাক। এখন এই জল ঝরে চলতে ফিরতে গিয়ে নিজে মরে পেটে ছেলেটাকে মারবি নাকি? সুভদ্রা মেয়ে মানুষ, সংসারের ধুলোটুকুর ওপরও তার মায়া। সে শোবার ঘর থেকে চিনচিনে গলায় চেঁচাতে থাকে। আগো, রান্নাঘরে একটা হাঁড়িতে ভাত আছে, কড়ায় সরসরি আছে, তুলে আগো। কোথাকে গেলে? এদিকে এসো না, সব কাপড় পুটেলি পেতে ফেললে নাকি? বেশ মানুষ বটে, ছেলে বিয়ে জন্য কাপড় লাগবে নি বুঝি?
তিনখানা সেরা শাড়ি আলাদা করে রেখেছিল, সব মিশি ফেললে বুঝি। এই জন্যই বলি আমি একবার উঠি। ঢেকশালের মাটির গামলা চাপাতেও ছিল এক কলসি খুদ। তুলেছে তো নাকি ভেসে গেল? পেয়েছো? ওরই বাসায় দুটো হাঁড়ি দেখতে পেয়েছো, একটাতে তেঁতুল আছে আরেকটাতে তেঁতুল বিচি। এক গোছা ঝাঁটার কাঠি রেখেছিল যে গো, শিকার কুমড়ায় হাত দিতে হবে নি। ওসব যেমন চলছে চলুক, দুটো শিখে খালি আছে, তুই বরং দুটো চালের হাঁড়ি জ্বলিয়ে দাও। হায় গো, ছিঁড়েছিল এক কলসি, দেখতে পেয়েছো? রান্নাঘরে একটা পিতলের বড় ঘটি দেখতে পাবে, ওটা শৈলদিদির। কাল বিকেলে গুড় পাঠিয়েছিল, ফেরত দেওয়া হয়নি, ওটা আলাদা করে সরিয়ে রাখো। পরের জিনিস, একটা সুপ্রিতে দুটো বেগুন, কাঁচা লঙ্কার পেঁয়াজ ছিল, দেখতে পেলে? ওগো শুনছো? এইবারই দিক পানে এসো বলতেছি। রান্নাঘরে উপরের তাকে ছোট কাঁসার গ্লাসে 8 গ্লাস দুধ আছে, কেন দিকনি? আর শোনো। মদন সব কথা শোনেনি। আসলে ঘরের মধ্যে আছে বলেই সুভদ্রা বুঝতে পারেনি তখনও পৃথিবীর বাইরের চেহারাটা কীরকম ভয়ঙ্কর। সুভদ্রার হিসেব মতো কাজ করতে গেলে দুটো বেগুন আর 3-6টা কাঁচা লঙ্কা বাঁচাতে গিয়ে ভাসিয়ে দিতে হয় ধান চালের বস্তা, খড়ের গাদা, গুড়ের কলসি, ডালের টিন। যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই হাগামতাটা সেরে নেয় মদন। শরীরটাকে সুস্থ লাগে বেশ। এই সময় আবার সে গমগমানি শব্দটা কানে আসে মংলার দূর থেকে ভেসে আসা আর্তনাদ, কানে আসে দূর দূরান্তরের কোলাহল। কোনো শব্দই তেমন ধারালো নয়, জলে ভেজা, মিয়ানো, অথচ প্রতিধ্বনিময়। জলে উপুড় হয়ে যাওয়া উচ্চিংড়ের মতো ছটফট করে ওঠে মদনের আত্মা ও শরীর। জল এখন কোমর ছাপিয়ে বুকের নিচে। জলের উপরটা কচুরিপানা আর নানান রকম ভাষা জিনিসে ভরে গেছে। জলের পাঁচিল ঠেলে থুরি লাফ দিতে দিতে মদন এসে ঢোকে তার শোবার ঘরে। বউ, উঠে পড়, আর বেতা দিসনি, বেতা সব গিলে ফেল, হজম করে নে, আর থাকা চলবে নি। দুরুম দুরুম করে বাড়ি ধসে পড়তেছে, এবার পালাতে হবে বউ, আর দেরি করলে বাড়ি চাপা পড়ে মরতে হবে। কখন যেন সুভদ্রার খোঁপা ভেঙে গেছে। উড়ো চুল নয়, জলে ভেজা গুছি গুছি চুলকে অন্ধকার মনে হয় যেন ছোট ছোট ঢেঁড়া সাপ। কখন যেন শোবার ঘরের আরও অনেকটা খড়ের চাল খামচা মেরে খেয়ে নিয়েছে ঝোড়ো হাওয়া। সুভদ্রার সর্বাঙ্গ ভিজে, এখনও ভিজছে, যদিও বৃষ্টির ঝাপটা আগের চেয়ে একটু কম। মদনের কথা শুনে চৌকিতে লেপটানো সুভদ্রার ভিজে শরীরটা সাপের ফোঁড়ার মতো উঁচু হয়ে ওঠে। কি করে বললে কথাটা? এই দুচুকে কোথাকে যাবো আমি? কি করে যাবো? মুখে মারতে চাও নাকি? তোকে এতক্ষণ বলিনি বউ, তুই ভয় পাবি বলে বলিনি। যদি বিয়ানোটা হয়ে যায় এর মধ্যে, তাই বলিনি। দামোদর ফুলে উঠেছেন, শিউলিপাড়ার বাঁধ ভেঙে গেছে বউ, জলের রং জবা ফুলের মতো লাল, বানের জল আসতেছে যেন শাক বাজিয়ে, উঠোন ভরে গেছে কচুরিপানায়। কথা বলে দেরি করিসনি বউ, উঠে পড়, মংলাকেও জলে ভাসিয়ে দিয়ে এসেছি। মংলাকে জলে ভাসিয়ে দিলে? তুমি কি মানুষটা পাশান? হায় হায়, সে যে মরে যাবে গো। আমরাও মরে যাবো বউ, তোর পায়ে পুরি উঠে দাঁড়া। এখানে বসে থাকলে তুই বাঁচবি নি, আমিও বাঁচবো নি, মতো ছেলেকেও বাঁচানো যাবে নি। আর খানিক বাদে এই চৌকি ভাসতে থাকবে জলে। মোরা সারা গ্রামে আর কেউ নেই, সবাই চলে গেছে। থাকলে অত যে চেল্লাচেল্লি করলু, কেউ না কেউ সাড়া দিত। আর দেরি করিস নি বউ, উঠে বস। সুভদ্রা হাও মাও করে কেঁদে ওঠে। ঘর সংসার পেলে কোথাকে যাবো আমি? কি করে যাবো গো? কি করে বাঁচবো গো পেটের ছেলেটাকে? সব ঠিক হয়ে যাবে বউ, ভগবানকে ডাক, সব ঠিক হয়ে যাবে। তোর পাশে জানলায় থলে চাপা দিয়ে রেখেছি সকালবেলার বাসি ভাত আর সস্তরি, পারুতে এক মুঠো খেয়ে নে, এরপর আর কখন খেতে পাবি ঠিক নেই। সংসারের কথা ভুলে যাবো, যা যাবার যাবে, আগে তো পেরানে বাসি, তারপর ঘর সংসার। কি করে যাবো আমি এত জল টেলে? না, আমি যেতে পারবো নি, দেয়াল সাপুরে এইখানেই মরে থাকবো, আমি কিছুতে যেতে পারবো নি, মোর মরণ হবে আমি জানতুম গো। যেন সামনে কারো মৃতদেহ, এমনইভাবে বিনিয়ে বিনিয়ে কাঁদতে থাকে সুভদ্রা। মদনের মাথায় রাগ চড়তে থাকে, ইচ্ছে করে ভিজে চুলের মুঠিটাকে ধরে টেনে নামায় সুভদ্রাকে। এমন অবুঝ মেয়ে মানুষের ওই রকমই শাস্তি। কিন্তু যেহেতু তার পেটে তার ভাবী বংশধর, মদন তাই রাগটাকে সামলে নেয়। চিতাপাখের চোখের মতো কেবল তার চোখ দুটো জ্বলতে থাকে অন্ধকারে। তুই বড় ছেলে মানুষই করতেছিস বউ, নিজে মরতে চাও মরবি, তা বলে পেটের ছেলেটাকে বাঁচাবার কথা ভাববি নি? দেয়াল ছাওয়া পরে তুই মরলে তোর পেটের ছেলেটা মরবে নি?
সুভদ্রার কান্না যুক্তি মানে না। সে হঠাৎ উঠে বসে কাঁদতে কাঁদতেই, তবে মুখে নিয়ে চলো মোর মায়ের কাছে। তোর মায়ের কাছে? হ্যাঁ, আমি মা বাপের কাছে গিয়ে মরবো। তোর কি মাথা খারাপ হলো ডিগে বউ? হ্যাঁ, পৃথিবীতে প্রলয় চলেছে, দেশ গাছ সরাসরি ডুবে গেছে জলের তলায়, এখন যাবি তুই মায়ের কাছে? তোর বাপের বাড়ি কি এখানে যে 10 পা হাঁটলেই পৌঁছেছে গেনু? তাহলে কার কাছে যাবো? এই জল চরে কে আশ্রয় দেবে মনের? চিরকালের বদরাগী মদন, সকাল থেকে উন্মত্ত প্রকৃতির হাতে মার খেয়ে দরকচা মেরে যাওয়া মদনের ভিতরে লাভ দিয়ে ওঠে গড়গড়ে চিতাবাঘটা। ফের কথা হইবি তো নুরা জ্বালিয়ে দেবো তোর মুখে, হারাম জাদি। নিজে মরে সংসারটাকে মারবে। দেখতে পাচ্ছিস কি অবস্থা চারিদিকের? নরক হয়ে উঠেছে 10 দিক। আর সেই সময় কার কাছে যাবো? কে খেতে দিবে, কে বসতে দিবে, কে শুতে দিবে? তুই মাগি কি 12টা ভাতার আছে যে ভাত রেঁধে বিছানা সাজিয়ে লোকে বসে থাকবে দুর্যোগের দিনে? প্রাণে বাঁচারাই বলে কত বড় কথা। ঘর থেকে বেরোলে আশ্রয় ঠিক জুটবেই, না চোটে গাছতলা আছে, গাছের ডাল আছে, গাছে উঠে বাঁচবো। মদন হাঁপাতে থাকে। হাঁপানোর সময় পেটটা ঢুকে যায় ভিতরের দিকে। মদনের গনগনের আগের বহর দেখে সুভদ্রা ভয় পায়। তার চোখ পড়ে মদনের পেটের দিকে। মনের মধ্যে মায়া জাগে তার। মনে পড়ে সেই কোন সকালে দুমুঠো ভাত খেয়ে সারাটা দিন লড়াই করছে মানুষটা। সুভদ্রা উঠে বসেই এগিয়ে যায় জানলার কাছে, চটের আচ্ছাদন খুলে বার করে ভাতের হাঁড়ি। সচ্ছরিটা কোথায় রেখেছে? ওরই মধ্যে আছে। তাহলে এইখানে এসো, খেয়ে নাও। সুভদ্রা 4-5 মুঠো ভাত আর শাক ডাটা চচ্চড়ির খানিকটা এগিয়ে দেয় মদনের দিকে। তোর কই? তুই আরো 1 মুঠো খেয়ে ভাত নে, মন না খেলেও চলবে, জুঝতে পারবো। তোর পেটে আরেকজনা রয়েছে। আছে, তুমি খাও তো। মদন চৌকির ওপর উঠে বসে। দুজনে মিলে ভাত ও চচ্চড়ি খায়। মদন খায়, হাঁড়ির সরায়। সুভদ্রা হাঁড়িতেই হাত ঢুকিয়ে খাওয়ার পর ভাতের হাঁড়ি ও সরা দুটোই ভাসিয়ে দেয় জলে। মিনিট 10 পরে শুরু হয় তাদের অভিযান। মদন জলের উপরে উপুর করে দিয়েছে চৌকিটাকে, পায়াগুলো জলের উপরে, জলে ভাসা মরা আরশোলা ঠ্যাঙের মতো। তার উপরে ঠিক মাঝখানে সুভদ্রার চারপাশে তাদের ছিন্ন ভিন্ন সংসারের যৎসামান্য জিনিসপত্র। সুভদ্রা বসেছিল তার সামনে রাখা চালের বস্তাকে ধরে। চালের বস্তার পাশে মাদুর চাটাই মোড়া কাপড়ের পুঁটলিটা। সুভদ্রার কোলের ওপর গোটা 3 দলা পাকানো ছেঁড়া শাড়ি। যদি যেতে যেতেই বিয়ে ফেলে সে, তারই সতর্কতা হিসেবে। আর অল্প কিছু বাসন কোসন, এর বেশি কিছু নিতে সাহস পায়নি। চৌকি ডুবে যেতে পারে। সমুদ্রে কাঁদলে সমুদ্রের জল বাড়ে না। সুভদ্রা লুকিয়ে কেঁদে চলেছে। এরকম জলরাশি এবং দুর্যোগ সে জীবনে দেখেনি। অবশ্য জীবনটাও তার বেশি দিনের নয়। বিয়ের 2 বছর পরে মা হতে যাচ্ছে বলেই তাকে বয়স্ক বলা যায় না। জীবনের অভিজ্ঞতায় সে এখনও কাঁচা ডাসা। তার দুঃখ ফেলে আসা সংসারের জন্যে, বিপন্ন স্বামীর জন্যে এবং গ্রামান্তরের মা বাবার জন্যে। আজ সকালে প্রথম যখন মোচড় দিয়ে উঠল পেটের ভিতরটা, সুভদ্রা যখন প্রথম বুঝতে পারল পেটে শিশুটা তিরিং বিরিং করছে বাইরে বেরোবার জন্য, তখনও কত সুখের ছবি এঁকেছিল সে মনে মনে। ছেলে হলে শাঁখ বাজবে, দাই আসবে, পাড়াপড়শিদের ভিড়ে তাদের হাসি মুখে, তাদের রঙ্গরসিকতায় সুভদ্রা ভুলে যাবে তার শরীরের নাড়ি ছেঁড়া দুঃখ। খবর ছুটে যাবে তার মা বাবা ভাই বোনদের কাছে। তারাও চলে আসবে দুপুর। বাড়িটা হয়ে উঠবে মহোৎসবের বাড়ির মতো। সুভদ্রার ইচ্ছে করে ডাক ছেড়ে কাঁদতে। মদনের ভয়ে পারে না। নিজের গায়ের রাস্তায় পা ফেলে আগে কোনো দিন এমন অন্ধ হয়নি মদন। অন্ধ হলেও অক্লেশে চলতে ফিরতে পারত। এমন মুখস্থ ছিল এইসব পথঘাট, ঘরবাড়ি, গাছপালা। গ্রামের 10 দিকের আকাপাস্তলা মানচিত্র চোখে ছাপা ছিল তার। জলস্রোতে ধুয়ে মুছে গেছে সমস্ত বাঁক, সমস্ত সীমানা। মদনের হাতে একটা লম্বা লাঠি। লাঠিটা ডান হাতে। লাঠি ঠুকে সে বুঝে নেয় ভুল পথে হাঁটছে কিনা। অনুমান করতে পারে কোন দিকে নাবাল ক্ষেত, কোন দিকে পুকুর। চৌকিটাকে কখনো ঠেলে বাঁহাতে থেকে বিদ্যুতের হাঁটুর ধাক্কা। তখনই সে দেখতে পায় চোখের সামনে পৃথিবীটাকে। মদন থেকে কথা বলে, কি জল দেখছো বউ? দেখতে পেলু গোবিন্দদের নিম গাছটার মাথা ডুবে গেছে?
হায় হায়, নগেন কাকার পান বরস ভেঙে একদম লুটিয়ে পড়ছে জালে। কি হবে নগেন কাকার? ওই বরসেই ভাত ভিত। ও বউ, দেখ দেখ, এইখানেই সাতদের সাত ঘর ছিল নি? হ্যাঁ, ওই তো সেই তেঁতুল গাছ। একখানো বাড়ি নেই বউ, এদিকটা নাবাল, তাই বেশি জল, সব ধসে পড়েছে বউ। এমন দিশাও দেখতে হচ্ছে মুখে, বুকটা ফেটে যাচ্ছে বউ। কি হলো আমাদের, হায় রে! সুভদ্রারও বুক ফেটে যাচ্ছিল একটা জিনিস জানার জন্যে। হ্যাঁ গো, শীতলপুরও কি এমনি জল ঢুকেছে? শীতলপুরে সুভদ্রার বাপের বাড়ি। মদন ভেবেছিল মিথ্যে উত্তর দেবে, কিন্তু দিল না। যেখানেই মানুষ সেখানেই জল, মানুষের ওপর ভগবানের কোপ নজর পড়েছে বউ। মোর মা বাপের কি হবে গো? সেসব কথা এখন ভাবিসনি বউ, বাবার সময় নয়। সবাই যেভাবে বাঁচবে তেনারাও তেমনি বাঁচবেন, কাঁদিসনি বউ। জল নামলে আমি গিয়ে খবর নিয়ে আসবো। ও বউ, মাথা নিচে করে বস, বাবলা বন হেলে পড়ছে, গায়ে কাটা লাগবে। আর একটু ঝুঁকো এবার, যতটা পারু। ঝমঝমে বৃষ্টির ভেতর বুক সমান জল ঠেলে ঠেলে মদন আর হাঁটতে পারে না, বারবার পা টলে যাচ্ছে। এক এক সময় তার ইচ্ছে করে বউটাকে যেমন ভাসছে ভাসিয়ে দিয়ে সে সাঁতার কেটে দিক দিগন্তের যেখানে ডাঙা সেইখানেই চলে যায়। কিন্তু পারে না, সুভদ্রাকে বাঁচাতেই হবে। সুভদ্রার পেটে তাদের বংশধর। হায় সর্বনাশে, কি হলো? চৌকিটা ধাক্কা খেল, থমকে দাঁড়িয়ে পড়ল মদন। লাঠি ঠুকে বুঝতে পারল সামনের রাস্তা জুড়ে বিরাট একটা গাছ। একটু পরেই বিদ্যুতের আলোয় গাছটা চিনতে পারল সে। খিরিশ, গঙ্গা প্রধানের গাছ। সুভদ্রা ডুকরে কেঁদে ওঠে। কি করেছে আমি কোথালে? ভয় পাসনি বউ, ঠিক যাব। তুই গাছটায় উঠে বস, ভালো করে গাছের ডাল ধরবি, আমি চৌকিটাকে সাঁতরে উপরে আসতেছি। সুভদ্রা গাছের ডাল আঁকড়ে বসে থাকে। এই সময় তার মনে একটা নতুন সন্দেহ হানা দেয়। তার ভিজে শরীরেও যেটুকু তাপ ছিল সেটাও হিম হয়ে গেল এই নতুন বেদনায়। চৌকিটা নিয়ে মদনের গাছের উপরে আসতে অনেকটা সময় লাগে। মদন এলেই সুভদ্রা তার আঁকুপাকু মনের বেদনা বৃষ্টির মতো ছড়িয়ে দেয় মদনের গায়ে। কি হবে গো? কেন, আবার ব্যথা উঠেছে? না গো, পেটেছে কোনো সারা শব্দ নেই। তুই ভয় পেয়েছু, তাই সেও ভয় পেয়েছে। তুই একটু মনে মনে হাসি খুশি হ, দেখবি আবার নড়বে সরবে। গাছ থেকে নেমে আবার চৌকিতে চাপে সুভদ্রা। কিছুটা যাওয়ার পর সুভদ্রা বলে, জানো কি? টস টস করে দুধ পড়তেছে মাই দিয়ে। অত ভাবিসনি বউ, ওই শোন, ওদিকে কারা সব চেল্লাচ্ছে, কে যায়? কারা গো, সারা দাও না, কোন কেরামের লোক গো তোমরা? শেষ জেঠা নাকি? পদ্ম পিসি, শৈল দিদি, কারা যাচ্ছ গো? দেখছো বউ, কত মানুষ পালাচ্ছে, ওই দেখ সেই শব্দ, ঘর দেওয়াল ধসে পড়তেছে। একটা খুব ভুল করে ফেলেছি বউ, জিনিসটা বের করো, কি করেছে, ভুলে কেন নিতে? কি আলো সালে হানি, সে আমি নিয়েছি। না না, কাঠারিটা, সামনে অনেক গাছ পড়েছে, ডাল কেটে নেওয়া যেত। তাছাড়া যেতে যেতে যদি এইখানে বেঁধা উঠে ছেলে হয়, নাড়িটা কাটতে হবে তো। তবে ভগবানের আশীর্বাদে জলে যেন না হয়, ডাঙায় গিয়ে হয় যেন। চারপাশের উত্তাল জলরাশি এই দুটো মরা মানুষের কথোপকথন শুনে অবিরল হাসতে থাকে। ছলাৎ ছলছল, ছলাৎ ছলছল। ওরা ডাঙা খুঁজতে বেরিয়েছে বুঝি? এমনি এক আকাশজোড়া প্রশ্নচিহ্ন এঁকে আকাশেই এক পাক লুটোপুটি খেয়ে নেয় বিদ্যুৎ। ভেসে বেড়ানো চাপচাপ মহিষ রঙের মেঘের আলুথালু জমিতে। বজ্র কোনোদিন মুচকি হাসে না। বিদ্যুতের প্রশ্নচিহ্ন দেখে বজ্রের অট্টহাসি ছড়িয়ে পড়ে জল স্থল অন্তরিক্ষ ভেদ করে। করাত গুম, করাত গুম। কোন সুদূর অতীতের এক লোকগাথায় বেহুলা নামের এক নারী তার মৃত স্বামীকে কলার মান্দাসে ভাসিয়ে নিয়ে গিয়েছিল স্বর্গ পর্যন্ত, স্বামীর মরা হৃৎপিণ্ডে প্রাণ ভরে নিতে। সেই অপরিশোধ্য কৃতজ্ঞতার খানিকটা ঋণ শোধ করতে পাকুড়দহের মদন দলুই আজ ঝাঁপ দিয়েছে দিকচিহ্নহীন দুঃখের অন্ধকার সমুদ্রে, নিজের স্ত্রীকে আম কাঠের চৌকিতে ভাসিয়ে। মদনের লক্ষ্য স্বর্গ নয়, শশাঙ্ক হাজরাদের তিনতলা বাড়ি। মনে মনে প্রতিজ্ঞার উচ্চারণ করেছে কথাটা কয়েকবার। ওইখানেই উঠব,
মোদের রক্ত নিংড়িয়েই তো ওনাদের রাজসুখ, ওইখানেই উঠব।